প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্টস পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে আজকের পর্ব। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আলোচনার বিষয়বস্তু হচ্ছে বারংবার গর্ভপাত বা রিকারেন্ট প্রেগন্যান্সি লস, বা যেটাকে আসলে ডাক্তারি ভাষায় মিসক্যারেজ বলা হয়। প্রিয় দর্শক, এই বিষয়টি বর্তমান সময়ে অনেক বেশি আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে এবং এ নিয়ে কিন্তু চিকিৎসকরা যেমন চিন্তিত তেমনি চিন্তিত অভিভাবকরা বা যেসব বাবা মায়েরা চান যে তারা সন্তানের বাবা মা হবেন বা ভবিষ্যতে তারা সন্তান ধারণ করবেন। তো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই আজকের পর্বে আমরা আলোচনা করব। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার খন্দকার শেহনীলা তাসনিম সুমি, সহকারী অধ্যাপক গাইনি ও ফিটো ম্যাটার্নাল মেডিসিন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে টেলিফোনে যদি আপনারা কোনো প্রশ্ন করতে চান বা আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে সরাসরি কথা বলতে চান, তাহলে যেই নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটি টিভি স্ক্রলে একটু পরপর দেখতে পাচ্ছেন। এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি, সেখানেও আমাদের সাথে যুক্ত হতে পারছেন। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাকে এখানে জানানোর জন্য। ম্যাডাম, বলছি যে গর্ভপাত বা মিসক্যারেজ যে শব্দটার সাথে আমরা মোটামুটিভাবে পরিচিত, তো শুরুতেই আপনার কাছে আমি জানতে চাই যে মিসক্যারেজ বা গর্ভপাত বলতে আসলে কি বোঝানো হয়? আসলে মিসক্যারেজ যখন হচ্ছে সেটা হচ্ছে যখন আমরা কোনো বেবি এইজ অফ ভায়াবিলিটি মানে যার পরে ও বেঁচে থাকতে পারছে না যে স্টেজে, তার আগেই যদি কোনো কারণে বেবিটার ডেথ হয়ে যায়, এটা ইউটেরাসের ভেতরে হচ্ছে বা এরকমভাবে, তার মানে আমাদের দেশের এইজ অফ ভায়াবিলিটি আমরা বলছি 28 উইকস। তো এই 28 উইকসের আগে যদি কোনো প্রেগন্যান্সি লস হয়ে যায়, সেটা ভেতরে এক্সপালশনের মাধ্যমেই হোক আর ভেতরে ডেড হয়ে যাওয়ার মাধ্যমেই হোক, সেটাকে আমরা একটা অ্যাবর্শন বা মিসক্যারেজ বলছি। তার মানে ওর আর বেঁচে থাকার সম্ভাবনা নেই আমরা যদি তাকে ডেলিভারিও করাই সেক্ষেত্রে। তো এই যে মিসক্যারেজগুলো হচ্ছে, এই মিসক্যারেজগুলো আসলে আমরা প্রেগনেন্সিকে দুটো ভাগে বিভক্ত করি। 3টা ট্রাইমেস্টারই করছি, কিন্তু মিসক্যারেজগুলো যেহেতু 28 সপ্তাহের আগে হচ্ছে, সেক্ষেত্রে আমরা দুটো ক্যাটাগরিতে এটাকে আমরা ভাগ করছি। একটা হচ্ছে প্রথম 3 মাসে যেটাকে বলি ফার্স্ট ট্রাইমেস্টার মিসক্যারেজ, আরেকটা হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার মিসক্যারেজ, যেটা হচ্ছে পরবর্তী ধাপে 3 মাসের পর থেকে 5-7 মাস পর্যন্ত যে সময় গর্ভপাতগুলো হচ্ছে, তখন তো বাচ্চাটা একটু ম্যাচিউর হচ্ছে, কিন্তু তারপর আমরা কিন্তু তাকে ভায়াবিলিটি বা তার লাইফটা আমরা এনশিওর করতে পারছি না। এইটাও একটা মিসক্যারেজের ঝুঁকি। আচ্ছা, আমরা যে বলছি যে বারংবার মিসক্যারেজ বা কোনো মায়েরা দেখা যায় যে তিনি প্রথমবার তার মিসক্যারেজ হয়ে গেল, দ্বিতীয়বার মানে রিকারেন্টলি হচ্ছে, তো কেন হচ্ছে আসলে? আচ্ছা, তো রিকারেন্ট মিসক্যারেজ যেটা হচ্ছে যে আগে আমাদের বিশ্ব স্বাস্থ্য মানে আরসিওজি বলু বা বিভিন্ন দেশের প্রেক্ষাপটে আমরা যে বলতাম যে যদি পরপর মানে একটা হচ্ছে আবার একটা লাইফ বেবি আছে এরকম না, পরপর কনজিকিউটিভ যদি 3টা প্রেগন্যান্সি লস হয়, তাহলে আমরা সেটাকে মিসক্যারেজ বলতাম। কিন্তু এখন আমাদের যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, আমাদের যেসব লাইফস্টাইল বা যে ধরনের কিছু হয়েছে, এখনকার প্রেক্ষাপটে আমরা যদি বলি যে কোনো মায়ের পরপর দুটো যদি গর্ভপাত হয়ে থাকে স্পন্টেনিয়াসলি, তাহলে সেটাকে আমরা বলছি রিকারেন্ট প্রেগন্যান্সি লস। এই ইনসিডেন্সটা আসলে হচ্ছে এমনিতে 15-20% অল প্রেগন্যান্সি মিসক্যারেজ হয়ে থাকে, কিন্তু সেটা স্পোরাডিকভাবে কখনো হচ্ছে, কখনো মাঝখানে আবার একটা ভালো হেলদি প্রেগন্যান্সি হচ্ছে। কিন্তু এই ইনসিডেন্সটা হচ্ছে 1-5% মায়ের ক্ষেত্রে ঘটছে যে বারবারই তাদের গর্ভপাত হচ্ছে। তো যখনই দুটোর বেশি গর্ভপাত পরপর হয়ে যাচ্ছে, তখনই কিন্তু মাকে একটু অবশ্যই মানে সচেতন হতে হবে যে ব্যাপারটা আসলে স্বাভাবিক না, আমাকে বেশ কিছু এই বিষয়ে কোনো কারণ আছে বা কোনো আমাকে ব্যাপারটা নিয়ে অবশ্যই আমার চিকিৎসকের সাথে কথা বলতে হবে বা ব্যাপারটা স্বাভাবিক পর্যায়ের না সেই জিনিসটা। তো দুটোর বেশি যখনই মিসক্যারেজ হচ্ছে, তখন আমরা কিন্তু বলছি রিকারেন্ট প্রেগন্যান্সি লস। আচ্ছা, আমরা হাই রিস্ক প্রেগন্যান্সি নামেও আমরা পরিচিত একটা শব্দের সাথে, যে আমরা জানি যে কিছু মা থাকেন যারা প্রেগন্যান্সি সময়টাতে উচ্চ ঝুঁকিতে থাকেন। তো হাই রিস্ক প্রেগন্যান্ট মাদারদের কি রিকারেন্ট মিসক্যারেজের রিস্কটা বেশি থাকে? হ্যাঁ, অবশ্যই হাই রিস্ক মাদের তো অবশ্যই একটা রিকারেন্ট প্রেগন্যান্সি লসের রিস্কটা বেশি থাকে। আবার রিকারেন্ট প্রেগন্যান্সি লসও একটা হাই রিস্ক প্রেগন্যান্সির কারণ। হ্যাঁ, তো আমাদের যদি আমরা হাই রিস্ক প্রেগন্যান্সিকে চিন্তা করি, পাশাপাশি যদি রিকারেন্ট প্রেগন্যান্সি লসের কারণগুলো আমরা চিন্তা করি,
দেখা যাচ্ছে মানে ম্যাক্সিমাম প্রেগনেন্সি লসগুলো 70 to 80% প্রেগনেন্সি লসগুলো কিন্তু হচ্ছে প্রথম 3 মাসের মধ্যে। এগুলোর আবার কিছু ক্যাটাগরি আছে যে কিছু প্রেগনেন্সি হচ্ছে একটু ব্লিডিং হয়ে হয়ে অ্যাবর্শন হয়ে যাচ্ছে, কিছু মিসক্যারেজ হচ্ছে যে তার হার্টবিটই আসছে না, সেটাকে আবার আমরা বলছি ব্লাইটেড ওভাম বা এরকম। তো এই যে মিসক্যারেজগুলো হচ্ছে তখন আমরা কি করছি যে মা আসলে ঝুঁকিপূর্ণ নাকি অন্য কোনো ফ্যাক্টর আছে। তো কারণগুলোর মধ্যে যেমন দেখা যাচ্ছে যে হরমোনজনিত কারণ, যদি মায়ের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, থাইরয়েডের সমস্যা থাকে, অথবা প্রোলাক্টিন হরমোন লেভেলটাও তার অনেক বেশি বা কম মাত্রায় থাকে, এই জিনিসটা তার একটা ইম্প্যাক্ট হতে পারছে। পাশাপাশি হচ্ছে যে তার জ্বরের যদি কোনো অ্যানাটমিক্যাল কোনো ডিফেক্ট থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু বারবার গর্ভপাতের একটা সমস্যা হতে পারে। আবার হচ্ছে যে যদি হাজব্যান্ড এবং ওয়াইফের কোনো কারণে জেনেটিক বা ক্রোমোজোমাল কোনো প্রবলেম থেকে থাকে, এটাও একটা অনেক বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। এছাড়া আমরা দেখছি যে আমাদের যে লাইফস্টাইলের যেই চেঞ্জের যে ব্যাপারটা হচ্ছে, যেমন আমাদের অনেক বেশি আমরা বয়সে প্রেগনেন্সি নিচ্ছি ইদানিং 35 বা তার উপরে, মায়েদের বয়সটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অথবা খুব আর্লি টিনেজ প্রেগনেন্সি যারা নিচ্ছে, এবং ওজনটা মায়ের জন্য অনেক বেশি একটা বড় ফ্যাক্টর। তারপর আমরা যদি অনেক বেশি ক্যাফেইন খাচ্ছে, তারপর স্ট্রেসফুল লাইফ লিড করা হচ্ছে, যদি অনেক ওবেসিটি, যেমন আমাদের জন্য আমরা বলছি যে যাদের ওজনটা হচ্ছে বিএমআই বলে আমরা একটা শব্দ বলে থাকি, সেটা বডি মাস ইন্ডেক্স, এই জিনিসটা যদি আমাদের অপটিমাম থাকে যে 19 থেকে 24-এর মধ্যে থাকে, তাহলে কিন্তু অত বেশি অ্যাবনর্মাল প্রেগনেন্সি হওয়ার ভয় থাকে না। এটা একটা ফ্যাক্টর। এর পাশাপাশি যেটা ফ্যাক্টর আছে যে একটু অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি বলে আমরা একটা অ্যান্টিবডি বডিতে পেয়ে থাকি, এটা একটা ইমিউনোলজিক্যাল প্রবলেম। এছাড়াও আরও কিছু ইমিউনিটি যদি ঘাটতি থেকে থাকে, এক্ষেত্রে মিসক্যারেজ হয়। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে মেল ফ্যাক্টর। মেল ফ্যাক্টরে যদি তার স্পার্ম ডিফেক্ট থেকে থাকে, স্পার্ম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু ওই যে হেলদি তো কনসিভ হচ্ছে না, ওভামেন আর স্পার্ম মিলেই তো আসলে একটা নেক্সট জেন প্রেগনেন্সি তৈরি হচ্ছে হেলদি, সেইটার ক্ষেত্রেও কিন্তু মিসক্যারেজ বারবার হতে পারে। আচ্ছা, আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু এই ধরনের যে ক্ষেত্রগুলোতে নারীদেরকে দায়ী করা হয়, যে বিশেষ করে আমরা যদি একটু রিমোট অঞ্চলগুলোর কথা চিন্তা করি, গ্রামে যেখানে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা কম, সেখানে কোনো মায়ের যদি এভাবে বারবার গর্ভপাত হয়, আপনি মেল ফ্যাক্টরের কথা বললেন, তো এইসব ক্ষেত্রে কি আসলে তার যে পার্টনার, মানে অর্থাৎ তার যে স্বামী, তাকেও তো ইভালুয়েশন করার কিছু ব্যাপার আছে, পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে? যখনই একটি কাপল, তারা তো অবশ্যই একটা প্রত্যাশা নিয়েই প্রেগনেন্সি শুরু করতে থাকে যে না, আমাদের একটা সম্পূর্ণ পরিবার হবে, পূর্ণতা আসবে। তো যখন একটা মিসক্যারেজ ঘটে, এটা তো আসলে সন্তান লসের মতোই কষ্টদায়ক। সেটা শুধুমাত্র যে মায়ের জন্য কষ্টদায়ক হবে তা না, হাজব্যান্ডের জন্য হচ্ছে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা হচ্ছে যে আমরা সবসময় দেখা যাচ্ছে যে ফিমেল ফ্যাক্টরকে ফুল ইভালুয়েশনের জন্য পাঠাচ্ছি, কিন্তু মেল ফ্যাক্টর না। কিন্তু এইসব ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে আমরা বারবার বলি যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আগে চিকিৎসকের পরামর্শ নেবেন, দুজনেই একজন চিকিৎসকের সাথে পূর্ববর্তী অবস্থায়, যেটাকে আমরা বলি প্রি কনসেপশনাল পিরিয়ডে, এই সময় প্রি কনসেপশনাল প্ল্যানিং স্টেজে তারা দুজনেই আসবেন। অধিকাংশ ক্ষেত্রে কি হয়, দেখা যাচ্ছে যে মেয়েটার সাথে তার লিগ্যাল গার্জিয়ান হিসেবে হয় শাশুড়ি আসছেন, বা বোন আসছে, বা মা আসছে, বা অন্য কেউ আসছে, কিন্তু হাজব্যান্ড অনেক সময় আসছে না, তো তাকেই আসতে হবে। এসে আমরা একটা স্পেশালি কনসালটেশনটা নিতে হয়। আসলে দেখা গেল যে তার জেনেটিক কোনো প্রবলেম থাকলে তাদেরকেই তো আমাদের সর্ট আউট করতে হবে, অথবা তার যদি হাজব্যান্ডেরও কোনো ফ্যাক্টর থেকে থাকে, সেটাও আমাদের সলভ করতে হবে। তো এই জন্য আমাদের দুজনকে নিয়েই বসতে হবে এবং ইনভেস্টিগেশনসগুলো করে, যেমন আমাদের যদি মনে করি যে ডায়াবেটিস অথবা থাইরয়েড অথবা অ্যান্টিফসফোলিপিড, এগুলো তো আসলে ট্রিটেবল, কাজেই সে কিন্তু একটা হেলদি প্রেগন্যান্সি পেতে পারে। তো এই কারণে আমার মনে আমাদের দেশের এই প্রেক্ষাপটটাতে আমাদের কাজ করে যাওয়া উচিত যে অবশ্যই প্রতিটি গর্ভধারণ হওয়া উচিত হচ্ছে অবশ্যই পূর্ব পরিকল্পিত, প্রি কনসেপশনাল প্ল্যানিং করেই প্রেগন্যান্সিটাতে আসা উচিত। কিন্তু এই বিষয়টির সাথে কি এখন মানুষ কি আসলে পরিচিত হচ্ছে? মানে আপনাদের কি মনে হয় যে আজকে থেকে 10 বছর বা 20 বছর আগে যে সিনারিও ছিল, এখন সেটা কি একটু পরিবর্তন হচ্ছে? এখন কিছুটা পরিবর্তন হচ্ছে সিনারিও, একদম যে হচ্ছে না তা না, কারণ আমাদের এডুকেশনাল স্ট্যাটাস বা লাইফস্টাইলের জন্য হচ্ছে। কিন্তু যেটা হচ্ছে যে দিন দিনে তো পরিবেশগত এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও খারাপ হচ্ছে। সো আমাদের এই যে আগে যে রিকারেন্ট প্রেগনেন্সি লসের ইনসিডেন্স বা এগুলো কিন্তু এত বেশি ছিল না, যেগুলো এখন ক্রমান্বয়ে বাড়ছে। তো কাজেই হচ্ছে যে আমাদের অধিকাংশ ক্ষেত্রেই
যতই 10 বছর আগে সচেতনতার চাইতে এখন কিছুটা বাড়লেও আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই পাই প্রেগন্যান্সি পজিটিভ রিপোর্ট নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসছে, অথবা কেন আমার হার্টবিট আসেনি এই প্রশ্নটা নিয়ে তারা আসছে, কিন্তু তারা কিন্তু আগে থেকে প্ল্যান করে প্রেগন্যান্সি নিচ্ছে না। এটা একটা কিন্তু অনেক বড় ফ্যাক্টর, যে তিনি যদি একটু আগে থেকেই আসতেন, যে তার কিছু সামান্য কিছু অ্যাডভাইস, যে না আমি ফিট কিনা, আমি আসলে সবকিছুর জন্য আমার সবকিছু হেলদি আছে কিনা, গর্ভধারণের জন্য আমি শরীরটা প্রস্তুত আছে কিনা, বা প্রস্তুত যদি না থাকে আমাকে কি কি জিনিস একটু চেঞ্জ করতে হবে, এই জিনিসটা প্ল্যান করে যদি আমি গর্ভধারণ করি তাহলে কিন্তু আমার এই ঝুঁকিটা অনেকাংশেই কমে যায়। আচ্ছা, যখন আপনাদের কাছে কোনো মা আসছেন যে তার হয়তো আগে গর্ভপাতের কোনো হিস্ট্রি আছে, তো তখন এই যে কারণগুলোর কথা আপনি ইতোমধ্যেই বললেন, তো এই কারণগুলোকে আসলে ফাইন্ড আউট করার জন্য তখন মানে কিভাবে আপনারা আগান? আমরা আসলে যেটা আগাচ্ছি যে আমরা আসলে প্রত্যেকটা কাপলকে আসলে ইন্ডিভিজুয়াল বেসে আসলে অ্যাসেস করতে হয়। প্রত্যেকটা কাপলকেই আমরা আসলে প্রপার হিস্ট্রি নিয়ে থাকি। যেমন এই হিস্ট্রিটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হিস্ট্রি যেটা হচ্ছে, যেটা কোন সময়ের দিকে গর্ভপাতগুলো হচ্ছে, এবং হচ্ছে গর্ভপাতের সময়, মানে এটা আগে ইম্পর্টেন্ট যে ফার্স্ট ট্রাইমেস্টার না সেকেন্ড ট্রাইমেস্টার। যদি আমাদের দেখা যাচ্ছে যে ফার্স্ট ট্রাইমেস্টারে হয়, তাহলে আমাদের এক ধরনের মাথার মধ্যে প্ল্যান থাকে যে এই কারণে হচ্ছে, আর সেকেন্ড ট্রাইমেস্টারে হলেও আমরা এক এক ধরনের প্ল্যানের ব্যাপারটাতে চলে যাচ্ছি। যেমন হচ্ছে যে যদি আমি সেকেন্ড ট্রাইমেস্টার বা 5 মাস 4 মাসে যে বারবার করে হঠাৎ করে তার সব কিছু ভালো থাকে, হঠাৎ করে আমার পানি ভেঙে যাচ্ছে, বেবি ডেলিভারি হয়ে যাচ্ছে, তখন আমরা ধরে নিচ্ছি যে তার হয়তো বা জরায়ুতে গঠনগত কোনো ত্রুটি আছে, জরায়ুর ভেতরে কোনো পর্দা আছে, অথবা তার কোনো জরায়ুর মুখটা কোনো কারণে ঢিলা হয়ে যাচ্ছে, যে কারণে সে যখনই বাচ্চাটা বড় হচ্ছে সেই মুখটা ধরে রাখতে পারছে না, সেটা খুলে যাচ্ছে এবং বেবি ডেলিভারি হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যেমন আমরা তখন তাকে আগে থেকে বলে রাখছি যে আপনার যখন অ্যাসেস করতে থাকবো, আমরা এই ফ্যাক্টরগুলোকে আলট্রাসোনোগ্রাফি করে আমরা আগে দেখে নিচ্ছি, হিস্টোস্কোপ করে দেখে নিচ্ছি যে তার ভেতরে কোনো সমস্যা আছে কিনা, অ্যানাটমিক্যাল কোনো ডিফর্মিটি আছে কিনা, এবং দেখা গেল অ্যানাটমিক্যাল ডিফর্মিটি থাকলে আমরা সেটাকে রিসেকশন করছি, যেমন ফাইব্রয়েড বা ছোট একটা টিউমার থাকতে পারে, সেটা রিসেকশন লাগতে পারে। অনেক সময় জ্বরের ভেতরে পর্দা থাকে, জ্বরটা ছোট থাকে, বা একটা ইউনিকর্নয়েড বা কোনাটে শেপের কিছু জরায়ু থাকে, ওগুলোকে আমরা কারেকশন করে নেওয়া যায়। আর স্টিচ দিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে, যেমন সার্কলেজ সুচার বলে আমরা বলি, যে 14 থেকে 16 সপ্তাহের মধ্যে তাকে আমরা জ্বরের মুখটাকে স্টিচিং করে দেওয়া হয়, তাহলে হচ্ছে এই যে তার মুখ খুলে যে যে ডেলিভারিগুলো হচ্ছে এগুলোকে কিন্তু প্রিভেন্ট করা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে যদি সেকেন্ড ট্রাইমেস্টার অনওয়ার্ড হয়। কিন্তু আমরা থার্ড ট্রাইমেস্টার বিষয়টা জানবো, আমাদের সাথে ফোন একজন দর্শক অপেক্ষা করছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি পান্না, পঞ্চগড় থেকে। আচ্ছা আচ্ছা, জি, আমার প্রশ্ন ম্যাডামের কাছে, যে মিন্স বন্ধ হয়ে যায় মহিলাদের, এরপর কত বছর পর্যন্ত প্রেগন্যান্সির ঝুঁকি থাকে? সরি, মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে কতদিন পর্যন্ত আমাদের আরো, না কতদিন নয়, কত বছর, মানে পার্মানেন্টলি বন্ধ হয় 45, 47, 50 কারো কারো, তারপরে কত বছর পর্যন্ত প্রেগন্যান্সির ঝুঁকি থাকে? তারপরে তো আর ঝুঁকি থাকার কথা না, কারণ আপনি যদি একটা পরীক্ষা, অনেকের হচ্ছে না না আমি বলছি আপনাকে, দেখা যাচ্ছে যে এটা হচ্ছে যে যদি আপনার ন্যাচারালি বন্ধ হয়ে যায়, ওটা আমরা কিছু পরীক্ষা করে দেখে থাকতে পারি। যেমন হচ্ছে সেটা আমরা একটা হরমোন দেখে নেই যে এই হরমোনগুলো যেই মাত্রায় আছে, যে এটা মেনোপজ হয়ে গেছে কিনা। যদি মেনোপজ হয়ে যায় তাহলে আর গর্ভধারণের ঝুঁকি থাকবে না। কিন্তু যদি আপনি কোনো কারণে মানে ধরেন ইনজেকশন নিচ্ছেন 3 মাস মেয়াদি, এই ধরনের কোনো কারণে আপনার পিরিয়ড অনেক বছর ধরে বন্ধ, অথবা অন্য কোনো হরমোনের জন্য আপনার বন্ধ আছে কিন্তু আপনার মেনোপজ হয়ে যায়নি, সেক্ষেত্রে হঠাৎ করে একটা ঝুঁকি হতে পারে প্রেগন্যান্সির। কিন্তু অন্য কোনো যদি আমাদের কিছু হরমোন অ্যাসেসমেন্ট আছে, এএমএইচ আছে, এফএসএইচ, এলএইচ কিছু হরমোন আছে, এই হরমোনগুলো দেখে আমরা নির্ণয় করে ফেলতে পারি আপনি মেনোপজে আছেন কিনা। এবং শারীরিক কিছু চেঞ্জও আছে, যেমন হঠাৎ করে গরম লাগা, হ্যাঁ, ফ্ল্যাশিং হচ্ছে, তারপরে হচ্ছে এই জিনিসগুলো দেখলে এবং বুঝতে পারা যায় যে আসলে আস্তে আস্তে প্রেগন্যান্সি এটা মেনোপজ হয়ে গেছে, তখন আর গর্ভধারণের ঝুঁকিটা থেকে থাকে না। আচ্ছা দর্শক, আপনাকে ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। ম্যাম, আমরা যে প্রসঙ্গে ছিলাম, আপনি বলছিলেন যে ফার্স্ট ট্রাইমেস্টারের কথা। হ্যাঁ, তো ফার্স্ট ট্রাইমেস্টারটাই এখন আমাদের জন্য বেশি ক্রিটিক্যাল টু ম্যানেজ, বিকজ এখানে যেটা হচ্ছে 50%-এর মতো কেসে আসলে আমাদের আনএক্সপ্লেইনড কজ থাকছে, যেখানে আমরা কোনো কারণই খুঁজে পাচ্ছি না। সেই আনএক্সপ্লেইনড কজগুলোর ক্ষেত্রে
আমাদের যেহেতু একটু ব্যাপারটা পেশেন্টের জন্য খুব ওয়ারিড এবং ডক্টরের জন্য এটা ম্যানেজ করা একটু ক্রিটিক্যাল, তো তার আগে আমাদেরকে বাকি যে 50% যেই কজগুলো আছে সেই জিনিসগুলোকে ইভ্যালুয়েশন করতে হবে। তাহলে আমাদের ওই কাপলগুলোকে আমাদেরকে আগে দেখে নিতে হবে যে তার 3-4টা ইনভেস্টিগেশনস তাকে করতে হবে, যেমন তার হচ্ছে ডায়াবেটিক স্ট্যাটাসটা দেখতে হবে। থাইরয়েড শুধু দেখতে হবে না, থাইরয়েডের সাথে একটা অ্যান্টিবডিও রিলেটেড থাকে। আমরা বলি যে থাইরয়েড অ্যান্টিবডি, যে টিপিও অ্যান্টিবডি, থাইরয়েড প্যারোক্সিডেস অ্যান্টিবডি, ওইটা আমাদের অনেক সময় পজিটিভ থাকে, সেটাও মিসক্যারেজের জন্য হেল্প করছে, মানে কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারপরে হচ্ছে আমরা অ্যান্টিফসফোলিপিড বলে একটা জিনিস থাকে, এটাও আমরা দেখে রাখি। এবং হচ্ছে রেয়ারলি আমরা যখন দেখছি যে এগুলোতে কারণ হচ্ছে না, তখন আমরা তাদেরকে বলি যে আপনার ক্রোমোজোমাল কোনো প্রবলেম হতে পারে। তখন কিন্তু আমরা হাজব্যান্ডের দুজনেরই ক্রোমোজোম অ্যানালাইসিস করি, এবং এটা যে নর্মাল যে আমরা এখন এক ধরনের ক্যারিওটাইপ যে আমার ক্রোমোজোমের সংখ্যা ঠিক আছে কিনা, সেই জন্য কিন্তু বাচ্চাগুলো মিসক্যারেজ হয় না। হয় হচ্ছে এগুলোর একদম মাইক্রো লেভেলে যদি কোনো আমরা বলতে থাকি যে মিউটেশনাল ডিফেক্ট, যেমন ট্রান্সলোকেশন বা হচ্ছে জেনেটিক কোনো মিউটেশন থেকে থাকে, ছোট ছোট চেঞ্জ, এগুলো থেকেও কিন্তু হচ্ছে। এখন হতে পারে কাপলটা বলছে যে না আমি তো হেলদি, আমার ওয়াইফও হেলদি, হেলদি, তাহলে আমার কেন জেনেটিক্যাল প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে? সেখানে আমরা বলতে পারি যে আপনি হয়তো বা হেলদি, কিন্তু এই যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের জন্য, আপনার আনহেলদি লাইফের জন্য, অথবা আস্তে আস্তে কোনো ডিজিজ প্রসেসের জন্য আপনার জিনগুলো আস্তে আস্তে কিছু কিছু মিউটেশনাল ডিফেক্ট হচ্ছে, এই চেঞ্জগুলোর জন্য হয়তো বা আপনার জেনেটিক্যাল প্রবলেম হয়ে গিয়েছে। সেই জন্য সেই আনহেলদি জিনগুলো নিয়ে যখন কনসিভ হচ্ছে, তখন এই কনসেপ্টগুলো আর পূর্ণতা পাচ্ছে না। এখন এটার সলিউশন হচ্ছে যে জেনেটিক ম্যাটেরিয়ালের আসলে তো ট্রিটমেন্ট নাই যে আমি চেঞ্জ করতে পারবো। তখন আমরা কি বলছি, তখন যেটা করছি যে আমরা তাকে হচ্ছে যে প্রেগনেন্সি বারবার নিতে বলছি, এবং হচ্ছে যে অনেক সময় আমরা ইভেন আইভিএফ করেও যেই হেলথ জেনেটিকটা পিজিডি বলি, হ্যাঁ, প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক ডায়াগনোসিস করে আমরা দেখছি যে যেই হেলদি প্রেগনেন্সিটা আসছে, যে এমব্রায়োটা হেলদি আছে, সেটা আমরা ইউটারাসে ইমপ্ল্যান্ট করছি। এটা একটা অনেকগুলো মিসক্যারেজ যাদের হয় এবং কনফার্মলি যাদের ক্রোমোসোমাল অ্যাবনরমালিটি আছে তাদের ক্ষেত্রে, অন্যদের ক্ষেত্রে আবার না। তো এই জিনিসগুলো আমাদেরকে আগে কিন্তু ইভালুয়েট করে মানে একদম শেষ মুহূর্তে এসে তখন আমরা সাহায্য নিচ্ছি। এবং পিজিডি, আইভিএফ শুধু না, পিজিডি করে আমরা দেখছি যে এটা প্রি ইমপ্ল্যান্টেশন করে যেই এমব্রায়োটা শুধু হেলদি, জেনেটিক্যালি কোনো প্রবলেম নাই, সেটাকে আমরা ইমপ্ল্যান্ট করছি। আচ্ছা, আপনি বলছিলেন যে যদি থার্ড ট্রাইমেস্টারের শেষের দিকে যদি গর্ভপাত হয়, সেক্ষেত্রে কারণগুলো ভিন্ন হতে পারে। হ্যাঁ, সেকেন্ড ট্রাইমেস্টারের কারণগুলো তো ওই যে একটু আগেই আমি বললাম যে ইউজুয়ালি এটা অ্যানাটমিক্যাল ডিফেক্টের জন্য হতে পারে, অথবা ইনফেকশনের জন্য হতে পারে, অথবা সার্ভিক্সের কোনো উইকনেসের জন্য হতে পারে। এটা সেক্ষেত্রে তো সেটার জন্য ইন্টারভেনশন, সেটার জন্য ইন্টারভেনশন আছে, ওইটা ইউজুয়ালি ম্যানেজেবল। কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারের মিসক্যারেজগুলোই হচ্ছে বারবারের জন্য, এগুলো হচ্ছে একটু ক্রিটিক্যাল। এবং যার দুটো মিসক্যারেজ হয়েছে তার ইনসিডেন্স কিন্তু পরবর্তীতে আবার 3 নাম্বার মিসক্যারেজ হওয়ার জন্য আর একটু ঝুঁকিপূর্ণ থেকে থাকে, বা 4টাও মিসক্যারেজ মানে পরবর্তী সময় তার জন্য ঝুঁকিটা আরো বেশি বেড়ে যায়। একটিতে হওয়ার পরে যেমন আমাদের 90% চান্স থাকে হেলদি হওয়ার, কিন্তু যখন দুটো বা তার বেশি হয় তখন 85 থেকে 80% চান্স থাকে যে প্রেগনেন্সি আসার, 20%-এর মতোই মিসক্যারেজের রিস্ক থেকে থাকে আবারও। আচ্ছা, এই যে আপনি ক্রোমোজোমাল টেস্টের কথা বললেন, তো এই টেস্টগুলো আসলে সাধারণ মানুষের জন্য কতটুকু অ্যাভেল করার মতো? এটা আসলে সাধারণ, আমরা তো প্রথমে এটা হচ্ছে সেকেন্ড লাইন ইনভেস্টিগেশনস, আমরা তো ফার্স্ট লাইনে অন্য কিছু ইনভেস্টিগেশনস করব যেগুলো আমাদের একদম সব জায়গাতেই ল্যাবে অ্যাভেলেবল হাউস রেট। কিন্তু ক্রোমোজোমগুলো আসলে জেনেটিক, বাংলাদেশে এখন আস্তে আস্তে আমরা যারা ফিটোম্যাটার্নাল মেডিসিন নিয়ে কাজ করছি, যারা জেনেটিক্স নিয়ে কাজ করছি, তারা এইসব জেনেটিক ল্যাবের সাথে মোটামুটি পরিচিত। কাপলগুলো আসলে যখন রেফার হয়ে আমাদের কাছে আসে, তখন আমরা এই টেস্টগুলো করতে দিচ্ছি। এগুলো বাংলাদেশের কিছু কিছু জেনেটিক ল্যাবে হচ্ছে, সেখান থেকে আমরা এই ক্রোমোজোমগুলোকে অ্যানালাইসিস করছি। কিন্তু যেটা হচ্ছে যে তাদেরকে বারবার বলা হচ্ছে যে এই ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট খুব বেশি নাই, মানে এটা তাদের অপশনটা নাই। হ্যাঁ, কারণ তখন তাদেরকে আমরা খুব টেন্ডার লাভিং কেয়ার করে তাদেরকে প্রেগনেন্সিগুলো নিতে বলছি, যে হোপফুলি যে আমাদের 3টা মিসক্যারেজ বা 4টা মিসক্যারেজ হলেও 70 to 80% চান্সেস আমার আরও হেলদি প্রেগনেন্সি হওয়ার, সো ইউ ক্যান ক্যারি অন দ্য প্রেগনেন্সি। বাট আপনি জানতে পারলেন যে আমার জেনেটিক প্রবলেম আছে, তখন আমি আমার লাইফস্টাইলটাকে মডিফিকেশন করলাম, তারপরেও যদি আমার কিছু না হলো, তখন যে আমরা হয়তো বা
পিজিটি করলাম বা আইভিএফ করলাম। আচ্ছা, একটা যেটা খুবই কমন চিত্র, সেটা হচ্ছে যে কাপলরা অনেক ক্ষেত্রেই সিদ্ধান্ত নিতে পারেন না যে তারা আসলে কার কাছে যাবেন, হ্যাঁ, কোন বিশেষজ্ঞের কাছে তাদের সেটাই। যাওয়া উচিত। এই যে যাদের বারবার মিসক্যারেজ হচ্ছে এবং যারা ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি, আমরা যে বলছি যে হাই রিস্ক প্রেগন্যান্সি, এমন হাই রিস্ক প্রেগন্যান্সিগুলো কারা? আসলে দেখা যাচ্ছে যে হাই রিস্ক প্রেগন্যান্সি কিন্তু মায়ের নিজস্ব কারণে হতে পারে, প্রেগন্যান্সির কারণে হতে পারে, বাচ্চার কারণে হতে পারে। হয় না যে বারবার গর্ভস্থ শিশু হওয়ার পরেও মারা যাচ্ছে, এইসব মাও কিন্তু ঝুঁকিপূর্ণ। আবার যার মায়ের হার্টের ডিজিজ আছে, কিডনি ডিজিজ আছে, থ্যালাসেমিয়া আছে, এইসব মাও তো আসলে ঝুঁকিপূর্ণ। তাদের কিন্তু আমাদের যেমন অন্যান্য সব সাবজেক্টেই যেরকম আমাদের স্পেশালিটি আছে, যেমন ধরেন মেডিসিনের জন্য নিউরো মেডিসিন আছে, নেফ্রোলজি আছে, ঠিক তেমনি সাব স্পেশালিটি গাইনিতেও কিন্তু আছে, হ্যাঁ, গাইনি অ্যান্ড অবস বিষয়। তো এই যে যারা ঝুঁকিপূর্ণ তাদের কিন্তু ফিটো ম্যাটার্নাল মেডিসিন বা ম্যাটার্নাল ফিটাল মেডিসিন, যারা মা আর বাচ্চা নিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করছে, প্রথমত তাদেরকে মানে সেই সব বিশেষজ্ঞের সাথে কনসাল্ট করতে হবে। তারপরে সেখানে যে যদি দেখা গেল যে তার স্পেসিফিক এই অসুস্থতার পাশাপাশি আরেকটা কমপ্লিকেশন আছে, যেমন তার ডায়াবেটিস আছে, তখন সে জয়েন্ট কনসালটেশনে থাকবে, একজন এন্ডোক্রাইনোলজিস্টের সাথেও থাকবেন এবং একজন ফিটোম্যাটার্নাল মেডিসিনের সাথেও থাকবেন। এবং অল থ্রু প্রেগনেন্সি কিন্তু তাদের দুজনের জয়েন্ট কনসালটেশনে সে ক্যারি অন করবে, তাহলেই কিন্তু একটা হেলদি আউটকাম আসবে। আচ্ছা, আপনার কাছে আরও বিস্তারিত জানবো একটি ছোট বিরতির পর। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে এই পর্যায়ে একটি ছোট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আলোচনার পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা কথা বলছি বারংবার গর্ভপাত বা রিকারেন্ট প্রেগন্যান্সি লস বিষয়ে। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার খন্দকার শেহনীলা তাসনিম সুমি, সহকারী অধ্যাপক গাইনি ও ফিটো ম্যাটার্নাল মেডিসিন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদেরকে সরাসরি ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি, সেখানেও আমাদের সাথে যুক্ত হতে পারছেন। বিরতির পর আপনাকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। ম্যাডাম, কথা হচ্ছিল যে অনেকগুলো কারণ বললেন আপনি, এবং কিছু কিছু কারণ আছে যেগুলো আসলে ট্রিটেবল বা যেগুলোকে ট্রিটমেন্ট করলে পেশেন্ট আবার স্বাভাবিকভাবে গর্ভধারণ করতে পারে। তো এই সব ক্ষেত্রে যেটা দেখা যায় যে একবার গর্ভপাত হওয়ার পরে মায়ের মানসিক যে স্বাস্থ্য বা মানসিকভাবে তিনি অনেকটাই ভেঙে পড়েন, এবং এক্ষেত্রে পরিবারের আশেপাশে পরিবারের যে কাছের মানুষগুলো থাকে বা প্রতিবেশী, তাদের যে একটা সাপোর্ট মায়ের জন্য অনেক বেশি দরকার হয়। কারণ এখানে আসলে সামাজিক বিভিন্ন ট্যাবু বা অনেক ধরনের সংস্কারও জড়িত থাকে। তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, যেহেতু আমরা রিকারেন্ট প্রেগন্যান্সি লসের ক্ষেত্রে আমরা প্রথমত কাপল এবং গার্জিয়ানকে আমরা কাউন্সেলিংটা করছি প্রথমেই, কারণ আমাদের ক্ষেত্রে এই জায়গাটাতে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করছে টেন্ডার লাভিং কেয়ার। আমি যত তাকে টেন্ডার লাভিং কেয়ার এবং যত তাকে কনফিডেন্ট বুস্ট আপ করতে পারবো, তার জন্য কিন্তু এই প্রেগনেন্সিটা ক্যারি অন করা অনেক বেশি সহজ হবে এবং স্ট্রেসফুল ইভেন্টগুলো তার কমে যাবে। তখন আমরা কি বলছি যে না, এই প্রেগনেন্সিকে তাকে আশ্বস্ত করা যে আপনি তার পরিবারকেও আশ্বস্ত করা যে না, এই প্রেগনেন্সিটাকে যেহেতু আমরা যদি ট্রিটেবল কজ পেয়েই যাই, তাহলে তো আলহামদুলিল্লাহ যে তাকে আমরা যথেষ্ট কেয়ার করলেই এই প্রেগনেন্সিটা হেলদি প্রেগনেন্সির আউটকামের দিকে এগিয়ে যাবে। সেক্ষেত্রে যেমন হচ্ছে, এবং এইসব পেশেন্টকে আমরা বলছি যে আপনাকে একটু ঘন ঘন চিকিৎসকের পরামর্শে থাকতে হবে। যখনই আপনার প্রথম প্রেগনেন্সি টেস্টটা, প্রথমে প্রিকনসেপশনালি তিনি আসলেন, আসার পরে তার যেই চিকিৎসাগুলো তার প্রয়োজন, আমরা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিচ্ছি তাকে। অনেক সময় একটু ইমিউনিটি বাড়ানোর জন্য যদি তার ভিটামিন ডি কারেকশন কম থাকে, সেটাকে কারেকশন করতে বলছি। তার চা কফি খাওয়ার মাত্রাটাকে আমরা কমিয়ে দিচ্ছি ক্যাফেইন ইনটেক কমানোর জন্য, যে আপনি 1 কাপ বা 2 কাপের বেশি কখনোই কফি খাবেন না। তারপর তার ওজনটাকে একটু নিয়ন্ত্রণে বলছি, যে যদি খুবই আন্ডারওয়েট হয় তাহলে তাকে একটু নিউট্রিশনাল হেলথটাকে ম্যানেজ করার কথা বলে দিলাম। তারপর আমরা কিছু জিঙ্ক, বি, ওমেগা এই ধরনের কিছু সাপ্লিমেন্টেশন আমরা তাকে প্রিকনসেপশনালি দিয়ে রাখছি, যে এবং অ্যান্টিঅক্সিডেন্টও খেতে বলছি, যে যাতে তার জিনিসগুলো ঠিক থাকে। এরপরে কারেক্টেবল মেজারগুলোর ক্ষেত্রে চলে আসলাম, যেমন আমাদের অ্যান্টিফসফোলিপিডের ক্ষেত্রেও আমরা বলছিলাম, বা থ্রম্বোফিলিয়া বলে আমরা কিছু কারণ বলছিলাম, যে ইমিউনোলজিক্যাল যে কারণগুলো বলছিলাম, ডায়াবেটিসের কথা, প্রেশারের কথা বলছিলাম। তো উচ্চ রক্তচাপ যদি থাকে, তাকে বললাম আমরা যে এই প্রেগনেন্সিটার আপনি আগেই ড্রাগসটা চেঞ্জ করে নেন, যেই ড্রাগসটা আপনার বাচ্চার জন্য ক্ষতিকর হবে না সেটা আমরা চেঞ্জ করে দিলাম, তার জন্য যেটা সেফ হচ্ছে সেই ড্রাগসটা। অ্যান্ড দেন এবং ডায়াবেটিসটাকে আমরা কন্ট্রোল করে ফেললাম, থাইরয়েডটাকে কন্ট্রোল করে ফেললাম। এরপর তিনি প্রেগনেন্সি নিল, কিন্তু নেওয়ার পরেই তার থেমে থাকবে না। তখনই আমরা তাকে বলবো যে আপনি কনসিভ হওয়ার সাথে সাথেই একজন ফিটোম্যাটার্নাল ডক্টরের অবশ্যই পরামর্শ নেবেন।
এবং তখন তাকে যেটা হচ্ছে যে তখন তাকে হয়তো বা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচেও তাকে যেতে হবে। যেমন তখন তার আমার কি হচ্ছে শুধু ডায়াবেটিস তার ড্রাগসে কন্ট্রোল হচ্ছে না বা তার ইনসুলিন লাগতে পারছে, কিন্তু তার ডায়েটও কিন্তু এখানে খুব একটা ইম্পর্টেন্ট। ডায়েট, তার এবং পাশাপাশি কিছু যদি বলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হ্যাঁ ডায়েট, ডিসিপ্লিন, বোথ। আমরা বলছি যে 3D is the key role for management of diabetes: drugs, diet and discipline. হ্যাঁ, সো তাকে তার সেই অপটিমাম ডায়েটটা আমরা তাকে দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন হচ্ছে আমরা ইকোস্প্রিন অথবা হচ্ছে অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা লো মলিকুলার হেপারিন যে ক্লেক্সেন বা এরকম আমরা কিছু ইনজেকশনও আমরা তাকে দিতে থাকি। আবার কারো কারো ক্ষেত্রে প্রোজেস্টেরন কম থাকতে পারে, সেক্ষেত্রে আমরা অনেক সময় 16 সপ্তাহ পর্যন্ত বা 20 সপ্তাহ পর্যন্ত গর্ভফুল পুরোপুরি তৈরি হওয়া পর্যন্ত প্রোজেস্টেরন সাপোর্টও আমরা তাকে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমরা ক্লোজ মনিটরিংয়ে রেখে এবং তার ফ্যামিলিকে আমরা আশ্বস্ত করার মাধ্যমে তাকে প্রপার কেয়ার দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা প্রেগনেন্সিটাকে হেলদি প্রেগনেন্সির দিকে নিয়ে যেতে পারি। এবং কিছু সার্জিক্যাল ইন্টারভেনশনের কথাও আপনি বলছিলেন। আমরা কথা বলছিলাম যে যদি দেখতে যাচ্ছিল যে তার অ্যানাটমিক্যাল কোনো প্রবলেম আছে, তাহলে আমরা এটা প্রেগনেন্সির আগেই যদি তার সেপ্টাম থেকে থাকে, যেমন ইউটেরাসের ভেতরে কোনো সেপ্টাম আছে, তাহলে আমাদের দেশে কিন্তু এখন ল্যাপারোস্কোপি, হিস্টেরোস্কোপি বিভিন্ন ধরনের সব কিছুই কিন্তু চলে এসছে। তো হিস্টেরোস্কোপিক্যালি আমরা কিন্তু যে তার ইউটেরাসের ভেতরে যে পর্দাটা আছে সেই সেপ্টামটাকে আমরা কারেকশন করে স্পেসটাকে অ্যাডুকুয়েট করে প্রেগনেন্সির জন্য বলছি। তারপর যদি তার ফাইব্রয়েড বড় থেকে থাকে বা লার্জ কোনো টিউমার থেকে থাকে, সেটা আমরা কারেকশন করে দিচ্ছি ল্যাপারোস্কোপিক্যালি বা ওপেন করে যেভাবেই হোক। অ্যান্ড দেন প্রেগনেন্সি আসার পরে যাদের সার্ভিক্সটা মানে খুবই উইক এবং ইজিলি ওপেন হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা স্টিচিংয়ের কথা বলছি, যে আমরা 14 থেকে 16 সপ্তাহের দিকে সার্ভাইকাল স্টিচিং যেটাকে বলে সারপ্লাস সুচার, সেটাও আমরা দিয়ে দিচ্ছি। তো এই জিনিসগুলো আসলে যদি তার রেগুলার ডক্টরের কাছে না আসা হয় এবং তাকে এই জিনিসগুলো আগে থেকে ব্যাখ্যায়িত না করা হয়, তাহলে তো তিনি সেটা জানবেন না। তখন হবে কি, একটা মিথ কাজ করবে, তার ফ্যামিলি মেম্বাররা তাকে অনেক ব্লেম করবে যে তোমার প্রেগনেন্সিগুলো টিকে না বা তুমি এটার জন্য ব্লেম অনেক তার উপরে আসবে এবং তার সাইকোলজিক্যাল ব্রেকডাউন বারবার বাড়তেই থাকবে এবং ট্রমাটা হতেই থাকবে। তো এই জন্য এই প্রেগনেন্সিগুলো অবশ্যই রেগুলার একটা ফলো আপ এবং একটা চেকআপের মধ্যে মানে কারণটা আইডেন্টিফাই করে সেটা অ্যাড্রেস করা। আরেকটা কথা যেটা আমাদের আলোচনার শুরুর দিকে উঠে এসেছিল, আপনি বলছিলেন যে বয়সের সাথে যে মায়ের বয়স একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে মানে মায়ের বয়স যত বেশি হবে দেখা যায় যে ঝুঁকিটা ততটা বেড়ে যায়। এখনকার যে আমরা একটা বাংলাদেশে দাঁড়িয়ে আছি, বলবো যে নারী পুরুষ সবাই সমানভাবে কাজ করছে, সবাই এম্পাওয়ার্ড হচ্ছে, উইমেন এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলি, তো দেখা যায় যে অনেক ক্ষেত্রেই ক্যারিয়ারের জন্য বা আমাদের পড়াশোনার জন্য, উচ্চশিক্ষার জন্য দেখা যায় যে মায়েরা বা নারীরা আসলে বিয়ে করছে হয়তো কিছুটা দেরিতে, সেক্ষেত্রে সন্তান ধারণ করার ব্যাপারটাও হচ্ছে কিছুটা দেরিতে। তো এই বিষয়টা আসলে কতটুকু প্রভাব ফেলছে? এই বিষয়টুকু কিন্তু অনেকখানি প্রভাব ফেলছে, কারণ আমাদের তো ক্যারিয়ার, আমাদের লাইফ সব কিছুই থাকবে, কিন্তু যদি আমাদের ফ্যামিলি কমপ্লিটের ব্যাপারটাও থাকে, সেক্ষেত্রে আমাদের হেলদি প্রেগনেন্সিটা আমাদের অবশ্যই একটা কাম্য হওয়া উচিত। তো ক্যারিয়ারের কিন্তু আমরা পাচ্ছি, এটা তো আমাদের সবারই ক্যারিয়ারের একটা সিচুয়েশন থাকে যেখানে সবাই এম্পাওয়ারমেন্টের জন্য সুইচ করার জন্য দেরিতে নিচ্ছে, কিন্তু আমাদের মানে হচ্ছে যে অবশ্যই প্রেগনেন্সি শুড বি উইদিন দ্য 35 ইয়ার্স। মানে অবশ্যই যদি কেউ লেটলি ম্যারেজও করে থাকে, তাহলে তার প্রেগনেন্সির স্পেসিংটা সে বেশি দিন দেরিতে দিবে না। এবং আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, একটা প্রেগনেন্সি থেকে আরেকটা প্রেগনেন্সি যে ইন্টারভ্যাল অফ প্রেগনেন্সি, বার্থ স্পেসিং, এটাও কিন্তু একটা অনেক বড় ইম্পর্টেন্ট। এখানেও যদি আমরা 5 ইয়ার্স গ্যাপ দিই, মোর দ্যান 5 ইয়ার্স পরে আরেকটা সেকেন্ড প্রেগনেন্সি নেই, সেই প্রেগনেন্সিগুলোও কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে কিন্তু টাইমটা কমিয়ে আনতে হবে। আর 35-এর পরে যত সময় আমরা গ্যাপ দিয়ে দিয়ে প্রেগনেন্সি নিব, তত ঝুঁকি বাড়তে থাকবে, তখন ক্রোমোসোমাল প্রবলেম হওয়াগুলোর মানে চান্স বাড়তে থাকবে। যেমন ডাউন সিনড্রোম বলে আমরা একটা শব্দ জানি, এইটা কিন্তু প্রবণতাটা 37, 39, 40 ইয়ার্স যত বাড়তে থাকবে, তত ইনসিডেন্সটা ক্রমান্বয়ে অনেক বেশি বাড়তে থাকবে। তো এগুলোরও ইনভেস্টিগেশনস আমাদের দেশে আছে। তো যারা অ্যাডভান্স ম্যাটারনাল এজে প্রেগনেন্সি নিবে, তাদের ক্ষেত্রে আমাদের আবার 11 থেকে 13 সপ্তাহ, মানে 11 থেকে 14 সপ্তাহের মধ্যে, এবং কিছু টেস্ট আছে, আমরা এটাকে বলি জেনেটিক আল্ট্রাসনোগ্রাফি, যেটা করে আমরা হচ্ছে জেনেটিক্যালি যে বাচ্চাটার কোনো সাসপেক্টেড কোনো ক্রোমোসোমাল প্রবলেম আছে কিনা, সে একটু ডাউন্স বা অন্য কোনো ক্রোমোসোমাল ঝুঁকি নিয়ে সে আসবে কিনা, এটা সাসপেক্ট করা যায়। এক্ষেত্রে প্রায় 90%-এর মতো বোঝা যায় যে এই বাচ্চাটা প্রবলেম নিয়ে আসছে কিনা। তো সেখানে যদি কোনো প্রবলেম আমরা পেয়ে থাকি,
তারপরে আমরা কিছু মায়ের ব্লাড টেস্ট করতে পারি, যেমন হচ্ছে আমাদের মার্কার কিছু টেস্ট আছে, ডাবল মার্কার টেস্ট, যেমন বিটা এসসিজি, প্যাপে, এই টেস্টগুলো করে এইটাকে আমরা জেনেটিক আল্ট্রাসাউন্ডের সাথে কম্প্রোমাইজ করে একটা রিস্ক রেশিও বের করি। সেখানে যদি অনেক হাই রিস্ক আসে তখন যেটা হয়, আমরা এখানে কিছু অ্যামনিওসেন্টেসিস বলে একটা টেস্ট আছে, ইন্টারভেনশনাল টেস্ট, সেটা হচ্ছে যে 16 সপ্তাহ পরে আমরা মায়ের আল্ট্রাসাউন্ড গাইডেন্সে যে গর্ভস্থ শিশুর যে পানিটি আছে, পেটে যে মায়ের পানিটি আছে, ওখান থেকে আমরা একটু ফ্লুইড নিয়ে আমরা পরীক্ষা করি যে বাচ্চাটা অ্যাবনর্মাল কিনা। সেক্ষেত্রেও কিন্তু আমরা 100%, তখন কিন্তু এটা 100% নিশ্চিত করে দেওয়া যায় যে এই বাচ্চাটা ক্রোমোসোমাল অ্যাবনর্মাল কিনা। এটা গেল হচ্ছে একটা স্টেপে আমরা টেস্ট করতে পারছি। আরেকটা আছে এনআইপিটি নামে একটা আছে, সেটা হচ্ছে নন ইনভেসিভ, মায়ের ব্লাডে বাচ্চার ক্রোমোসোমাল কোনো প্রবলেম আছে কিনা বা বাচ্চার কোনো ঝুঁকি আছে কিনা, অন্য কোনো ডিজিজ সে বহন করছে কিনা, সেটা অ্যানালাইসিস করা যায়। এটাও আমাদের দেশে অলরেডি চলে এসেছে। কিন্তু যদি আপনারা টেস্ট করে পেলেন যে বাচ্চাটার কোনো ধরনের ক্রোমোজোমাল কোনো ধরনের ডিফর্মিটি আছে বা কোনো ঝুঁকি আছে, সেক্ষেত্রে কি আসলে কিছু করার থাকে? না, ক্রোমোজোম তো আসলে চেঞ্জ করার কিছু নাই। তখন আমরা কাউন্সিলিং করি যে আপনার এই বাচ্চাটার এই ধরনের ক্রোমোজোমাল সমস্যা আছে, যেমন ডাউন্স ছাড়াও থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রেও কিন্তু তাই, যদি হাজব্যান্ড ওয়াইফ দুজন থ্যালাসেমিয়া ক্যারিয়ার হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা অ্যামনিওসেন্টেসিস বা সিভিএস করে বাচ্চাটাকে ডিটেকশন করি যে সে থ্যালাসেমিয়ার মেজর হচ্ছে কিনা। অ্যান্ড দেন যদি আমরা এরকম কিছু পাই, প্রবলেমেটিক বেবি পেয়ে থাকি, তখন আমরা কাপলের সাথে কাউন্সিলিং করি যে আপনার বাচ্চাটার এই সমস্যাগুলো আছে এবং এগুলোর কিছু যেগুলো ট্রিটেবল তাদেরকে তো আমরা ট্রিটমেন্ট অপশন বলে দিই। যেমন থ্যালাসেমিয়া হলে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট উইদিন 5 ইয়ার্সের মধ্যে করলেও করা যায়, কিন্তু ডাউন সিনড্রোম ক্ষেত্রে আগে যেমন আমরা নেগেটিভ অ্যাপ্রোচ করতাম, কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইডে ডাউন সোসাইটি আছে, কিন্তু সে বুদ্ধি প্রতিবন্ধী হবে, তার এই ব্যাপারগুলো আমরা তাদের কাছে ডিসকাস করে নিই। দেন কাপল ক্যান চয়েস যে শি ক্যান ক্যারি অন দ্য প্রেগনেন্সি অর টার্মিনেট দ্য প্রেগনেন্সি। আমরা জানি যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভের মধ্যে বিয়ে করাটাকে আপনারা ডিসকারেজ করে থাকেন, এটার পিছনে নিশ্চয়ই একটা ব্যাখ্যা আছে, সেটা জানতে চাচ্ছি। এটার পেছনে আসলে একটা ব্যাখ্যা হচ্ছে যে আমরা জেনেটিক্যাল কিছু মিউটেশন দেখা যাচ্ছে যে ফ্যামিলিতে তো একই রকমের মিউটেশন জেনেটিক্যালি রান করে। সো দেখা যাচ্ছে যে যদি অনেক সময় কনসিকুয়েন্স ম্যারেজে যদি একজন এই ক্যারিয়ারটা হয়ে থাকে, তখন দেখা যাচ্ছে ফ্যামিলির আদার্স মেম্বারদের ক্ষেত্রেও এই মিউটেশনগুলো ক্যারি করার একটা পসিবিলিটি থেকে থাকে। এখন যখন দুজনই এই ধরনের কোনো কিছু ক্যারিয়ার হবে, তখন একসাথে কি হবে, মাইনর মিলে মেজর হয়ে যাবে, সো বেবিটা দেয়ার ইজ এ চান্স হবে। এই জন্য কনসিকুয়েন্সটিকে আমরা একটু ডিসকারেজ করি, বাট এটার ইনসিডেন্স এখন ভেরি লো, ভেরি লো। মানে ইনসিডেন্স অফ কনসিকুয়েন্স ম্যারেজের জন্য যে প্রবলেমগুলো খুব বেশি এখন পাওয়া যাচ্ছে না, এখন যেগুলো প্রবলেম পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের জন্যই বেসিক্যালি পাওয়া যাচ্ছে, এবং এন্ডোক্রাইন এবং অটো ইমিউন ডিসঅর্ডারের জন্য ম্যাক্সিমাম প্রেগন্যান্সি লসগুলো হচ্ছে। আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শেষ করব। তো শেষ করার আগে দর্শকদের জন্য আপনি কি বলতে চান? দর্শকদের জন্য আসলে আমার বলা হচ্ছে যে রিকারেন্ট প্রেগন্যান্সি লস যদিও একটি মানসিক দুশ্চিন্তার এবং খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার, কিন্তু তারপরেও আপনারা মানে নিরাশ না হয়ে অবশ্যই প্রিকনসেপশনালি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণগুলো খুঁজে বের করবেন এবং মানে অবশ্যই বিশ্বাস এবং আস্থা নিয়ে চিকিৎসা চালাবেন, যাতে হচ্ছে আপনি পরবর্তীতে একটি সুস্থ এবং নিরাপদ মাতৃত্বের মুখ দেখতে পারেন। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মাধ্যমে আমরা আজকে অনেক কিছু জানতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আলোচনা ছিল এ পর্যন্তই। আমাদের আজকের অতিথি অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদেরকে দিয়েছেন। প্রিয় দর্শক, আপনাদের সবার সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।